জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় প্রবাসী কার্ডে 10টি বিশেষ সুবিধা থাকছে। এই কার্ড চালুর মূল উদ্দেশ্য প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদি আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। এর আগে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দেন তিনি। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় তা খুঁজে দেখতে হবে। স্বাভাবিক মাত্রার বেশি হর্নের আওয়াজ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন সরকার প্রধান। বৈঠকে ইট ফাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজধানীর গুণগত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলি। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 5 মাসের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বাধীন সাংবাদিকতার নামে অনেকেই অপসাংবাদিকতা করছেন। সাম্প্রতিক আন্দোলনে মোবাইল সাংবাদিকদের অনেকে উস্কানি দিয়েছেন অভিযোগ করে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আর গত 5 মাসে বর্তমান সরকারের নানা কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। আমি আপনাদেরকে সরাসরি বলছি না, কিছু সাংবাদিক যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এইসব করছে তাদের বিরত থাকার জন্য। মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলির টেকসই উন্নয়ন হবে না যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন, বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎস মুখর করে ফেলা হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা পারস্পরিক সহযোগিতার স্বার্থ রক্ষার। ভূ রাজনৈতিক থেকে শুরু করে অর্থনীতি, প্রযুক্তি সহ সব বিষয়ে সরকার চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সম্পর্ক নিয়ে শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির এক সেমিনারে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বাণিজ্য খাতে চীনের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ বোধ করে বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্য বৈষম্য কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন সরকার আন্তরিক। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও কার্যকর ভূমিকা আশা করেন তিনি। জবাবে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে।
কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। During in Beijing, there's a lot of official the meetings, especially with our president. We can feel the chemistry between two leaders, and I can also feel how the high inspiration and inspiration on the part either from Bangladesh side or Chinese side for a better future. আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে। গণভোটের রায় মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে বরিশালের ঈদগাহ ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে এ আহ্বান জানান তিনি। গণভোট নিয়ে জনগণের রায়কে সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। না হলে ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি দেন জামায়াত আমির। বলেন 19 বছর মানুষ নির্যাতনের শিকার হয়েছে, এখন গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে। গণরায় বাস্তবায়নে প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচির প্রস্তুতি থাকার কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নানা দাবি তুলে ধরেন এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয় থাকে, ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। গণতন্ত্রের কথা বললেও কিছু রাজনৈতিক দল গণভোটের দাবিকে উপেক্ষা করছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে দিনাজপুর শহরের নিমতলা মোড়ে পথসভায় তিনি বলেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে টেকসই পরিবর্তন আনা সম্ভব নয়। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের। দুর্নীতি, চাঁদাবাজি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। তারা শুধু কথায় নয়, তারা শুধু মনে নয়, তারা শুধু আকাঙ্ক্ষায় নয়, তারা ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত মানুষ যে গণভোটের পক্ষে অবস্থান নিল, সেই 70% মানুষের গণভোট, সেই গণভোট বিএনপি আর মানতে চায় না। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল 20 জুলাই প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি নেওয়ার মাঝেই পেছানো হলো ফল ঘোষণার তারিখ। শনিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত জটিলতায় এসএসসির ফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে, তবে খুব বেশি দেরি হবে না। চলতি মাসের শেষেই ফল প্রকাশ হবে। এবছর 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 14,18,398 জন। মাদ্রাসা বোর্ডে দাখিলে 3,04,286 জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় 1,34,660 জন। 20 তারিখে হয়তো পুরোপুরি হবে না, কারণ এই যে বর্তমান পরীক্ষা সংক্রান্ত জটিলতাগুলিতে আপনারা তো আমাদের খুব ক্লোজলি দেখছেন, এদিকে খুব বেশি এঙ্গেজ থাকার কারণে ফলাফলের কাজটা একটু বিঘ্নিত হয়েছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা প্রস্তুতির একদম চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। যতই ট্রল বা অপবাদ দেয়া হোক না কেন, দায়িত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। শনিবার দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রথম মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ আমলেও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার আহ্বান জানিয়ে শিক্ষার মান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের নদ নদী। বরগুনা ও পটুয়াখালীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাড়িঘর, তলিয়ে গেছে সড়ক, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অমাবস্যা আর লঘুচাপের প্রভাবে ফুলে ফেঁপে উঠেছে উপকূলীয় নদ নদী। পায়রা, বিষখালী ও বলেশ্বর সহ বিভিন্ন নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে জোয়ারের পানি। নদীর পানি বাড়ায় বরগুনার বড়ইতলা ও পুরাকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক তলিয়ে গেছে। এদিকে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি নিতেই আবারও বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন উপকূলের জেলেরা। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না তারা। পটুয়াখালীতেও বেড়ি বাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। আবহাওয়া পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন উপকূলবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বাঁধের উচ্চারণ অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাঁধের ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী রাঙ্গুনিয়া ও রাউজানের আশেপাশে নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা 108 ফুট। সকাল 9টায় পানির উচ্চতা বেশি হওয়ায় পানির উচ্চতা নিয়ন্ত্রণে বাঁধের 16টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পর্যায়ক্রমে আরও বেশি গেট খুলে পানি ছাড়া হবে। আজ 11টা 30 মিনিটে স্পিলের 16টি গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। তাতে 9000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। পাশাপাশি আমার 5টা ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং 5টা ইউনিটের মাধ্যমে প্রায় 32,000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে।
কোনো স্লুইস গেটের দায়িত্বেই পানি উন্নয়ন বোর্ড থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবেন। এছাড়াও বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে সরকার টেকসই বাঁধ নির্মাণ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। শনিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যা দুর্গত 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে। এর আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কৃষকরা তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। সংকটাপন্ন অর্থনীতিকে গতিশীল করতে তৈরি পোশাক খাতের পাশাপাশি হালাল পণ্যের বাজারেও নজর দিতে হবে সরকারকে। বিশ্বের $3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম বলেছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন, মান নিয়ন্ত্রণ এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের জন্য হালাল পণ্য হতে পারে রপ্তানি খাতের নতুন সম্ভাবনা। 2025 সালে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার ছিল প্রায় $3.3 ট্রিলিয়ন। 2034 সালের মধ্যে তা বেড়ে $9.45 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। কয়েকটা দেশের জন্য হালাল ম্যান্ডেটরি, যেমন সৌদি আরবের কথা বললাম, না হলে সে উঠাই দিতে বলছে, উঠাই দিচ্ছি, আমার হালাল দিয়ে কি হবে। এই হালাল প্রোডাক্ট কনজাম্পশনের ব্যাপারে বলেছেন সূরা বাকারে 168 এবং 169 নম্বর আয়াতে হালালের সাথে তৈয়ব শব্দটা যোগ করা হয়েছে। তো সকল মানুষকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, তোমরা হালাল এবং তৈয়ব কনজিউম করো। সব সেক্টরে কিন্তু এনাফ ওয়েজেস পর্যন্ত দিতে পারে, কিন্তু বেটার স্যালারি, বেটার ওয়েজেস কিন্তু ওসব সেক্টর দিতে পারে। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র ও গুলি। কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ নানা অপরাধে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে বাপ্পির অফিস থেকে 3টি বিদেশি রিভলভার সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। শনিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 15 মার্চ থেকে এ নিয়ে হাম ও উপসর্গে 784 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,16,710 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 14,318। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয় 99,000-এর বেশি রোগী, যাদের মধ্যে 95,500 জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে। নরসিংদী ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে নরসিংদীতে মোটরসাইকেলের সংঘর্ষে 2 শিক্ষার্থী মারা যায়। শিবপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাফিস ও স্বাধীন নামে 2 এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ইটাখোলা টু শিবপুর সড়কের বাজনাবো বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাফিস ও স্বাধীন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। এদিকে রাতে শেরপুর নালিতাবাড়ি সড়কের সন্ন্যাসী ভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন রেল ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন বইয়ের মোড়ক উন্মোচনের এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি নামে একটি সংস্থারও আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম কায়সার বলেন, সব সংকট পরবর্তী সময়ে বিএনপি দেশকে পুনর্গঠিত করে সামনে এগিয়ে নিয়ে গেছে। যোগ্যতা থাকলে পরিবারতন্ত্র চলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদের যে তাত্ত্বিক ভিত্তি এই গ্রন্থের নির্মাণের চেষ্টা করা হয়েছে, তার নিঃসন্দেহে অভিনব, মৌলিক এবং ব্যতিক্রমধর্মী। তার বুদ্ধিভিত্তিক ভিত্তি রাষ্ট্রচিন্তার সঙ্গে তার অন্তর্নিহিত সম্পর্ক এবং একটি আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে তার প্রাসঙ্গিকতাকে এত বিস্তৃতভাবে এবং আন্তঃবিষয়ক দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের এমন প্রয়াস আমার জানামতে পূর্বে খুব কমই দেখা গিয়েছে। জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি। শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও তুলে ধরেন উপদেষ্টা। জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান তিনি। পরে সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারের উদ্বোধন করেন ইসমাইল জবিউল্লাহ। সরকার চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে 49,387 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা জিডিপির 1.1% স্বাস্থ্য সচিব বলেছেন, এবং আগামী 5 বছরে জিডিপির 5% অর্থ এই খাতে ব্যবহার করা হবে। সরকার একই সঙ্গে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এরই মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 বেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম অবিচল আস্থার এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে স্যাভলন হয়ে উঠেছে বাংলাদেশের কোটি পরিবারের কাছে সুরক্ষা ও যত্নের এক নির্ভরযোগ্য নাম। সেই দীর্ঘস্থায়ী আস্থাকে ধারণ করে এসিআই এর প্রধান কার্যালয়ে শনিবার এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হল স্যাভলনের নতুন যাত্রা। এর নাম দেওয়া হয়েছে লাইফ অন স্যাভলন। নতুন এই যাত্রার লক্ষ্য হল মানুষের দৈনন্দিন জীবনের সার্বিক সুস্থতা নিশ্চিত করে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এর চেয়ারম্যান এম আনিসউদ্দৌলা। তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে সুরক্ষা নিশ্চিত করে স্যাভলন নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে স্যাভলনের নতুন যাত্রা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং আয়োজন করল সুগন্ধি ও বডি স্প্রে ব্র্যান্ড পার্ক এভিনিউ। শনিবার পার্ক এভিনিউ তাদের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেইনের অংশ হিসেবে এর আয়োজন করে। ঢাকার তেজগাঁওয়ের অলকি ভেন্যুতে আয়োজনে অংশ নেন ক্যাম্পেইনের বিজয়ীরা, যা তাদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং সবার সঙ্গে মতবিনিময় করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও বীর জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ পুনর্গঠনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় রাষ্ট্রদূত ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রোমের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, শহীদদের রক্ত এবং ছাত্র জনতার ত্যাগ এক নতুন বাংলাদেশ এনে দিয়েছে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে দেশ ও প্রবাসী সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। প্রবাসী নতুন বাংলাদেশের চেতনা ছড়িয়ে দেয়া এবং অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করতে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। তাদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের দাবি জানায় প্রবাসীরা। অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানের নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়। শনিবার সকালে এই অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও দমকলের সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা। এরই মধ্যে এই কার্যালয়ের শেড বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে ৫ তলা এই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই এটি নির্মাণ করা হয়। জানা গেছে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়, তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ নেয়। আমরণ অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে নিয়েছে বলে অভিযোগ জনতা ককরোচ পার্টি সিজেপির। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিজেও সামিল হয়েছেন আমরণ অনশনে। তবে পুলিশের দাবি, আদালতের নির্দেশে অনশন মঞ্চ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে ওয়াংচুককে। টানা অনশন ও পানিশূন্যতার কারণে দুর্বল হয়ে পড়লেও ওয়াংচুক স্থিতিশীল আছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁস ও ভারতের শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের দাবি নিয়ে গেল ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কেপ ভার্দে ও কুরাসাওয়ের মতো ছোট দেশ বিশ্বকাপ খেলতে পারলে বাংলাদেশ পারবে না কেন? শনিবার এক অনুষ্ঠান শেষে এমনটাই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ফুটবল সামনে এগিয়ে যাবে বলেই প্রত্যাশা তার। কেপ ভার্দের মতো দেশ যদি তারা মাত্র ৫ লাখের মতো তাদের জনসংখ্যা, তারা যদি পারে, অন্য দেশগুলো কেন না? কেন আমরা এগিয়ে যেতে পারবো না? এই যে একটা আস্থা বা যে বিশ্বাসের জায়গাটি তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে বিশ্ব ফুটবলে এটি হচ্ছে অনেক বড় একটি অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য। বিকজ আমরা এই কেপ ভার্দ থেকে আমরা নিজেদেরকে ইন্সপায়ার করতে পারি, অনুপ্রাণিত হতে পারি যে হ্যাঁ, ওরা পারলে কেন আমরা পারবো না। বাংলাদেশে শুরু হলো ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব ২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আসর। শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দক্ষিণ এশিয়ার ৬ দেশে ৭ শতাধিক অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জানান, খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতার এক শক্তিশালী সেতুবন্ধন। তার মতে এই চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সংহতি আরও দৃঢ় করবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আয়োজক বাংলাদেশ কারাতে ফেডারেশনকে সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে অংশগ্রহণকারী সব অ্যাথলেটের সফলতা কামনা করেন প্রতিমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত দেশের ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি নির্বাচনের কাজ শুরু করেছে বর্তমান সরকার। প্রথম দফায় সাঁতার, ভারোত্তোলন, ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন সহ মোট ২৭টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এছাড়া যৌন নিপীড়নের অভিযোগে থাকা শুটিং ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এবং ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ, সাবেক শুটার এবং কোচ শারমিন আক্তার রত্না দায়িত্ব পেয়েছেন যুগ্ম সম্পাদকের। একই সাথে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও দায়িত্ব পেয়েছেন রত্না। এছাড়াও আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দিন চপলকে আবারও আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন SA গেমসের পদকজয়ী সাবেক আর্চার তানভীর রায়হান। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপনকে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল হক দেওয়ান সজল। আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের পরিকল্পনা থেকেই নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।